আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির একটা ক্লাস আমি নিব, রেকর্ডেড ক্লাস থাকবে এটা। আসলে টাইম লাইভ ক্লাসের জন্য বের করতে পারিনি। আমি আপনাদেরকে হচ্ছে রাতের দিকে ক্লাসগুলো নিতে পারলে আমার জন্য সুবিধা হতো, বাট সেটা এই মুহূর্তে সম্ভব একটু প্রবলেম হয়ে গেছে। তো রেকর্ডেড দু একটা ক্লাস হচ্ছে আমি দিব মেন্টাল অ্যাবিলিটির, আর বাকি ইংলিশের যাদের এনরোল করা আছে ইংলিশের একটা লাইভ ক্লাস হবে। সেটাও হচ্ছে আমি আপনাদেরকে টাইমটা বলে দিব। যত দ্রুত সম্ভব ক্লাসগুলো আসলে নিয়ে ফেলতে চাই, যদিও বিসিএস এর হচ্ছে টাইম পিছায় দিছে, আপনারা এখন জানেন বোধহয় সবাই, আগস্টের হচ্ছে 8 তারিখে প্রিলিমিনারি ডেট। তো সেই অনুযায়ী মোটামুটি আমার মনে হয় যে কভার হয়ে যাবে। তো মেন্টাল অ্যাবিলিটির থার্ড যে ক্লাসটা, এটার আমাদের টপিক হচ্ছে ডিরেকশন এবং টাইম। ডিরেকশন এবং টাইম, ঠিক আছে? তো এই রিলেটেড প্রবলেম সবসময়ই আপনার বিসিএস গুলাতে থাকে, যে কারণে আমি ভাবলাম যে এটার ক্লাসটা আগে নিয়ে ফেলি। আরো অনেক ইম্পর্টেন্ট টপিক আছে মেন্টাল অ্যাবিলিটির। আসলে মেন্টাল অ্যাবিলিটি এমন একটা জায়গা যেখানে আপনি খুবই অল্প ট্রাই করলে অনেক বেশি এখান থেকে আপনার মার্কস আসে, মানে আউটপুটটা আসে ভালো। আপনি যতটাই মানে কম পরিশ্রম করেন না কেন, কয়েকটা বিশেষ বিশেষ জায়গাতে একটু জোর দিলে এখানে আপনার মার্কস থাকে। এখানে বেশিরভাগ সময় সহজ কোয়েশ্চেন হয়। লাস্ট যে বিসিএস টা শুধু গেল, 46তম বিসিএস, ওইখানে হচ্ছে কয়েকটা কোয়েশ্চেন ভুল ছিল। সেটা নিয়ে মানুষ অনেক সময় ব্যয় করে ফেলছে বলে মেন্টাল অ্যাবিলিটির পার্টটা অনেকে বলে যে কঠিন হচ্ছে, বাট বিষয়টা আসলে ওরকম না। যেটা ভুল সেটা তো ভুলই। আপনি হচ্ছে যখন পরীক্ষা দিবেন তখন চেষ্টা করবেন যে যেটা হচ্ছে না সেটা বাদ দিয়ে অন্যটায় যাওয়ার, একটার পিছনে অনেকক্ষণ সময় আসলে নষ্ট করলে হবে না। ডিরেকশন ডিরেকশন নিয়ে আমরা প্রথমে কথা বলবো। ডিরেকশন রিলেটেড কোয়েশ্চেন আপনারা যারা বিসিএস টিসিএস পড়তেছেন ভালোই দেখছেন, কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায়। বিষয়টা হচ্ছে ডিরেকশন, চারটা দিক আছে আমাদের, হ্যাঁ? একদম যেভাবে দেখাচ্ছি এভাবে মনে রাখবেন। এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। এখন সহজভাবে এখান থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করেন। কেউ যদি পূর্ব দিকে মুখ করে দাঁড়ায় থাকে, কারো মুখটা পূর্ব দিকে, আপনি জাস্ট এই লাইনে নিজেকে চিন্তা করেন যে এখানে আপনি দাঁড়ায় আছেন, আপনার মুখটা হচ্ছে পূর্ব দিকে। তাইলে আপনার ডান হাতটা কোন দিকে আছে আর বাম হাতটা কোন দিকে? মনে করেন এই আপনার দুইটা হাত, পূর্ব দিকে আপনার মুখ যদি থাকে তাহলে আপনার বাম হাতটা পড়তেছে হচ্ছে উত্তর দিকে, আর ডান হাতটা পড়তেছে হচ্ছে দক্ষিণ দিকে। এটা এভাবেই চিন্তা করবেন, যে জন্য ছবিটা এভাবে করে আঁকা। এইভাবে কোয়েশ্চেনে থাকে যে ও মুখ দিকে মুখ করে একজন হেঁটে যাচ্ছে, তারপর সে ডান দিকে ঘুরলো, তারপর সে বাম দিকে ঘুরলো, তখন আমাদের মাথাটা দেখা যায় আর কাজ করতে পারে না, যে ডান দিকে ঘুরলো মানে কোন দিকে গেল। তো এইভাবে চার কোনা একটা আকারে আপনি চিন্তা করবেন যে চারদিকে চারটা অ্যারো দিয়ে আমি চিন্তা করবো আমার মুখটা পূর্ব দিকে আছে, আমি যদি এখন ডান দিকে ঘুরি তাহলে আমি পাবো হচ্ছে দক্ষিণ দিক, আর আমি যদি এখন বাম দিকে ঘুরি তাহলে আমি পাবো হচ্ছে উত্তর দিক। একইভাবে কেউ যদি পশ্চিম দিকে মুখ করে দাঁড়ায় থাকে তাহলে তার ডান দিকে ঘুরলে কোন দিক পড়বে আর বাম দিক ঘুরলে কোন দিক পড়বে? এখন আমি যদি পশ্চিম দিকে আমার মুখটা থাকে তাহলে আমার ডান হাতটা থাকবে হচ্ছে উত্তর দিকে এবং বাম হাতটা থাকবে হচ্ছে দক্ষিণ দিকে। এভাবে করে চিন্তা করবেন। এইটা বুঝতে আপনাদের সমস্যা হবে না, কারণ আপনি নিজেকে ওই পজিশনে চিন্তা করেন যে আমার মুখটা এখন এই দিকে আছে, তাহলে আমার ডান হাতটা কোন দিকে পড়ে। আপনি ভুলেও, যারা এমনিতেই দিক টিক ভালো চিনেন, ভুলেও ওই ক্লাসরুমের মধ্যে বসে বসে নিজে অ্যাজাম করার চেষ্টা করবেন না যে এখন সূর্য কোন দিকে আছে তাইলে আমার মুখটা কোন দিকে। এইসব করলে একটা ভিজিবিলিটি লেগে যাবে পরীক্ষার হলে। মানে আপনি বাস্তবসম্মত ভাবে দিক নির্ণয় করার প্রয়োজনীয়তা আসলে এখানে নাই। এইভাবে কাগজে কলমে করাটাই সব থেকে স্মার্ট এবং সব থেকে ইজি। তো ভালো কথা। এই হচ্ছে আমাদের চারটা দিক। এই চারটা দিকের মধ্যে এখন দেখেন, কেউ যদি বলে আমি উত্তর পূর্ব দিকে দাঁড়িয়ে আছি, তাহলে সে কোন দিকে দাঁড়িয়ে আছে? উত্তর পূর্ব, তার মানে কি উত্তর আর পূর্বর মাঝামাঝি কোনো একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছে, তার মানে তার ডিরেকশনটা হবে এদিকে। ঠিক তো? এইভাবে, মানে এইভাবে করে জাস্ট সিম্পলি চিন্তা করলে জিনিসগুলা কিন্তু বোঝা যায়। কেউ একজন একটা জায়গায় দাঁড়ায় ছিল, তখন সে হঠাৎ করে কি করলো, দক্ষিণ পশ্চিম দিকে হাঁটা শুরু করলো। দক্ষিণ পশ্চিম কোন দিকে? দক্ষিণ আর পশ্চিমের মাঝামাঝি কোনো একটা জায়গায় হবে। একইভাবে আমাদের দক্ষিণ পূর্বটা এদিকে, উত্তর পূর্বটা এদিকে, এভাবে করে চিন্তা করবেন। তো এই ধরনের কোয়েশ্চেন কিরকম হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন একটা বিশেষ কোয়েশ্চেন ছিল এরকম, যে এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে গেছে, তারপর 2 মাইল দক্ষিণে গেছে, এরপর আবার 5 মাইল পশ্চিমে গেছে, যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত? এখন তাহলে আমরা যেহেতু দিক চিনি, তাহলে আমি এখান থেকে লেখা শুরু করি। এই যে লোকটা দাঁড়ায় ছিল,
এখান থেকে প্রথমে বলা হয়েছে সে 5 মাইল পশ্চিমে গেছে, পশ্চিম কোন দিকে, পশ্চিমের দিকে 5 মাইল, ঠিক আছে, এই যে 5 মাইল, সোজা দাগ হবে আর কি। এরপর সে গেছে হচ্ছে 2 মাইল দক্ষিণে, দক্ষিণ কোথায়, 2 মাইল দক্ষিণ, দক্ষিণ আমাদের নিচে, তাহলে এখান থেকে সে গেছে হচ্ছে 2 মাইল দক্ষিণে। এখানে ডান বাম কিছু বলে নাই, কাজে এটা আরো সহজ। তো 2 মাইল এটা, হ্যাঁ, 2 মাইল গেছে হচ্ছে দক্ষিণে, এরপর গেছে হচ্ছে আবার 5 মাইল পশ্চিমে, পশ্চিম কোথায় ভাই, এদিকে, তাহলে আবার 5 মাইল সে গেছে পশ্চিম। এরপর যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত, সে যাত্রা করছিল ওই দিকে, এইখান থেকে, ঠিক না? এবার সরাসরি দূরত্ব বললে একটা লম্বা দাগ টেনে দিতে হবে এখান থেকে, এই যে সরাসরি দূরত্ব মানে যেখানে সে আছে আর যেখানে সে ছিল তার মধ্যে সরাসরি একটা দাগ টেনে দিব। ছবিটা আরেকটু সুন্দর করে আঁকলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখান থেকে ইজিলি, এই এই যে, তো এখন এটা আমার বলা আছে 2, এটা আমার বলা আছে 5, এটাও আমার বলা আছে 5। এখন বলেন সরাসরি দূরত্ব যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমাকে অবশ্যই এই যে এইখান থেকে এতটুকু, তারপর এখান থেকে এতটুকু নির্ণয় করতে হবে, তাই না? সেটা আমি কি করে করতে পারবো? এখানে আমাকে এখন পিথাগোরাসে চলে যেতে হবে, কারণ সরাসরি দূরত্ব নির্ণয় করতে গেলে এখানে তো আমার 90 ডিগ্রি করে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, বুঝাই যাচ্ছে লোকটা তো লম্বালম্বি হেঁটে গেছে, বাঁকা তেরা না। তো এখান থেকে আমি পিথাগোরাস দিয়ে বের করবো, পিথাগোরাস দিয়ে বের করতে গেলে আমাকে কি করতে হবে, পিছন পর্যন্ত একটা টান দিতে হবে, আর এখান থেকে এতটুকু একটা টান দিতে হবে। এইখান থেকে এতটুকু কত, 5 না? উপরেরটুকু 5, তাহলে নিচেরটুকু 5ই হবে। আর এখান থেকে এতটুকু কত, 2 না? 2। তাহলে এইখান থেকে আমি বের করতে চাই এটা, তাহলে এই যে আমার বড় ত্রিভুজটা তৈরি হয়েছে, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ না? অতিভুজ। আর এইটুকু হচ্ছে আমার একটা বাহু, সেটা পাইছি 2। আর এই নিচের বড় বাহুটা এটা পাবো হচ্ছে 5, আর 5 মিলে হচ্ছে 10। তাহলে 10 আর এই হচ্ছে 2। এবার অতিভুজ কত, পিথাগোরাস দিয়ে ইজিলি বের করা যায়। আমরা জানি অতিভুজের স্কোয়ার, মনে করেন এটা যদি এবি লিখি, এ বি স্কোয়ার ইকুয়ালস টু হবে হচ্ছে আমার এই 10-এর স্কোয়ার যোগ হচ্ছে 2-এর স্কোয়ার। এটুকুই হবে অ্যান্সার, এটা করলে যা আসে সেটাই অ্যান্সার। এটা আমার মনে হয় আপনাদের বুঝতে খুব একটা কঠিন হওয়ার কথা না, কারণ পিথাগোরাস আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম, যারা ম্যাথের ক্লাস করেন তারা করেছেন, আর যাদের ম্যাথ এনরোল করেনি তারা তো মনে হয় এমনিতেই পিথাগোরাস জানেন। পিথাগোরাস দ্বারা আমরা এটাই বুঝি, মানে আমরা ওই ক্লাসে বলছিলাম বিস্তারিত, যে এভাবে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকাই যেটার একটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই অতিভুজটা মানে সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি, অতিভুজের স্কোয়ার হবে বাকি দুই বাহুর স্কোয়ারের সমান, এটা হচ্ছে সহজ ভাবে। তো এখানে আমরা দেখলাম যে ওই লোকটা কোথায় গেছিল, প্রথমে 5 গেছিল সরি পশ্চিমে, তারপর 2 মাইল গেছিল হচ্ছে দক্ষিণে, তারপর আবার গেছে 5 মাইল পশ্চিমে। এবার এইখান থেকে এতখানি সরাসরি দূরত্ব কত তার, এইটা জানার জন্য আমি এটাকে অতিভুজ ধরে একটা সমকোণী ত্রিভুজ ড্র করে নিছি, আমার জন্য এটা ইজি হয়ে গেছে। তো একইভাবে আমরা এই ধরনের অনেক মানে প্রবলেম আমরা দেখতে পাই বিসিএস, এই যে বললাম যে আপনাদের মানে প্রচুর আসে এই কোয়েশ্চেন গুলা। একই রকম একটা কোয়েশ্চেন হচ্ছে 41তম বিসিএস আসছিল, যে আহ সেখানেও বিষয়টা মোটামুটি এরকমই ছিল। তো একই কোয়েশ্চেন আমি বারবার দেখাতে চাই না, তারপর এটা একটু দেখি। 10 কিলোমিটার গেছে হচ্ছে উত্তরে একজন, উত্তর কোন দিকে, উত্তরের দিকে। 10 কিলোমিটার গেছে হচ্ছে উত্তরে, যাওয়ার পরে হচ্ছে পূর্ব দিকে গেছে 15 কিলোমিটার, পূর্ব দিক কই, এইদিকে। এটা 10, এটা 15। আমার আঁকা আঁকি একদম এক্সাক্ট হবে না, তারপর জাস্ট বোঝানোর জন্য আঁকতেছি। 15, আর এরপর আবার গেছে হচ্ছে 10 কিলোমিটার উত্তরে, আবার উত্তরে গেছে 10 কিলোমিটার। এই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, এখানে আমি দেখাতে চাচ্ছিলাম না। তারপরেও এখান থেকে তার হচ্ছে সরাসরি কত দূরত্বে আছে সে জানতে চেয়েছে, তার মানে এখান থেকে আমাকে দাগ টেনে দিতে হবে এই পর্যন্ত। এটা ওই আগের অঙ্কটার মতোই, এটাকে আমরা একটা অতিভুজ ধরলে এখান থেকে আমি যদি একটা দাগ টানি, লম্ব আঁকলাম এখানে একটা, এই, এটা যদি 90 ডিগ্রি হয় এটা হবে আমার অতিভুজ। পরে এই বাহুটা আর এই বাহুটার স্কোয়ারের যোগফল হবে হচ্ছে আমার এই বাহুর স্কোয়ারের সমান। তো এই অঙ্কটা দুটো মোটামুটি সেমই ছিল। আমি একটু এক্সেপশনাল কোনো অঙ্ক যদি দেখাতে পারি তাহলে আপনাদের জন্য একটু বুঝতে সোজা হবে। আহ ওকে, এই একটা অঙ্ক যে আমি যেমনটা আপনাদেরকে বললাম যে দিক দিয়ে থাকে, ডান দিক বাম দিক এরকম থাকলে আমরা কিভাবে বুঝবো। বলা হচ্ছে যে রহিম উত্তর দিকে
10 মাইল হেঁটে। দেখেন এই যে আমি মাত্র আপনাদেরকে যে অঙ্কটা দেখালাম একটু আগে, ওই যে 10 কিলোমিটার উত্তর দক্ষিণ, এটা আসছিল 41তম বিসিএস এ। আবার 41তম বিসিএস এই এই আরেকটা ম্যাথ আসছে যে রহিম উত্তর দিকে হাঁটে দক্ষিণ দিকে হাঁটে, তার মানে কি দিক রিলেটেড মানসিক দক্ষতার যে কোয়েশ্চেন সেটা 41তম বিসিএস এ আমরা অলরেডি দুইটা পেয়ে গেছি। কাজে এই জিনিসটা ইম্পর্টেন্ট, আপনারা এখানে একটু গুরুত্ব দিলে খুবই সহজ একটা পার্ট, কিন্তু মার্কস থাকে। তো দেখেন বলা হচ্ছে রহিম উত্তর দিকে 10 মাইল হাঁটছে। উত্তর দিক কোন দিক? এই দিক। উত্তর দিকে 10 মাইল হাঁটছে, হ্যাঁ। এরপরে সে ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটে। এবার উত্তর দিকে থেকে আমি ডান দিকে যাব, ডান দিকটা কোন দিক পড়ে বলেন? এখানে আপনি যদি মুখ করে দাঁড়ায় থাকেন, আপনার ডান দিক কোনটা? এটা। তাহলে মানে একদম নিজের মতো করে সামনে সামনে আঁকাবেন ছবি কাগজে, আর নিজের ডান বাম দিয়ে চিন্তা করবেন। আপনার ডান দিকে এখন কোন দিকে? এই দিকে। এবার ডান দিকে গেছে হচ্ছে 5 মাইল। 5 মাইল, হ্যাঁ। এরপর ডান দিকে করে 2 মাইল হাঁটে, আবার ডান দিকে ঘুরছে। এবার আপনি এদিকে মুখ করে দাঁড়ায় আছেন, আপনার মুখটা হলো এই পাশে। তাহলে আপনার ডান দিক কোনটা বলেন? ডান দিক নিচে। তাহলে আবার সে ডান দিকে হাঁটছে কত? 2 মাইল। তিনি এখন কোন দিকে হাঁটছেন এটা জানতে চাইছে। তো এটা আমাদের কোন দিক ছিল? একটু আগে আপনাদেরকে দেখাইছি, উত্তর, দক্ষিণ, গেল পূর্ব, পশ্চিম। তাহলে এই দিকটা কোন দিকে? এখন তিনি কোন দিকে মুখ করে হাঁটতেছেন? তার মুখ তো এখন এদিকে, তাহলে তার মুখ এখন দক্ষিণ দিকে। এটাই ছিল অ্যান্সার, দেখেন ইজি। কিন্তু দুইটা মার্কস আসছে এখান থেকে 41তম বিসিএস এ। কাজে এই জায়গাটাতে আপনারা একটু ফোর দেওয়ার চেষ্টা করবেন। ওকে। আর কি ম্যাথ এখান থেকে আপনাদেরকে দেখাতে পারি? দেখেন আরেকটা ম্যাথ আছে, এটা 40তম বিসিএস এর একটা ম্যাথ। আবারও নাম আসছে রহিম। রহিম হচ্ছে সোজা 2 কিলোমিটার যাবার পর বাম দিকে 3 কিলোমিটার গেছে। ঠিক আছে, সোজা 2 কিলোমিটার যাবার পর বাম দিকে দুই, এখন আপনি চিন্তা করতে পারেন এই সোজা কোন সোজা হবে? সে কি নিচের দিকে গেছে না উপর দিকে গেছে না কোন দিকে গেছে, এটা আপনি চিন্তা করবেন। এইখানে আপনার বিষয় হচ্ছে আপনি যে কোনো দিকে তাকে সোজা হাঁটান, কোনো সমস্যা নেই, অঙ্কের উত্তর একই আসবে। তো আমরা ধরে নিচ্ছি উনি সোজা গেছে, মনে করেন কোন দিকে গেছে ধরবো, উপর দিকে গেছে ধরলাম, এই যে। আপনি নিচেও ধরতে পারেন, কোনো সমস্যা নেই, অঙ্কের অ্যান্সার একই আসবে, এটা তেমন কোনো জটিল অঙ্ক না। সোজা সে প্রথমে গেছে হচ্ছে 2 কিলোমিটার, তা আমি ধরলাম উপর দিকে গেছে 2 কিলোমিটার, ঠিক আছে, এখানে একটাই। 2 কিলোমিটার গেছে, যাওয়ার পর বাম দিকে 3 কিলোমিটার গেছে। তা এদিকে যদি তার মুখ থাকে বাম দিক হবে এদিকে। এদিকে গেছে 3 কিলোমিটার, এবার তার মুখটা হচ্ছে এদিকে। এবার সে ওখান থেকে গেছে হচ্ছে বাম দিকে 2 কিলোমিটার, এবার তার মুখ যদি এখানে থাকে, মুখটা এদিকে, তাহলে বাম দিকে সে আসছে 2 কিলোমিটার। 2 কিলোমিটার। এখান থেকে তার প্রথম স্থানের দূরত্ব কত হবে? এখান থেকে সে শুরু করছিল, প্রথম স্থান এটা, এবং সেখান থেকে তার বর্তমান দূরত্ব কত হবে? অবশ্যই 3 কিলোমিটার হবে। কারণ এটা কি তৈরি হচ্ছে, এখানেও 2 এখানেও 2, তাহলে এটা 3 হলে এটা অবশ্যই 3 হবে। এটা একটা সামান্তরিক তৈরি হয়েছে, আয়তক্ষেত্র আর কি। দেখেন এই অঙ্কটা আমি যেরকম উপর দিকে সোজা আঁকাইছি না, আপনি নিচের দিকে ধরেও আঁকতে পারেন, অন্য দিকেও আঁকতে পারেন। আপনি যদি এদিকেও আঁকান, যে প্রথমে সে বলছে যে সোজা 2 কিলোমিটার গেছে, তো এদিকেও যেতে পারে সে। সোজা 2 কিলোমিটার যাওয়ার পরে বাম দিকে গেছে 3 কিলোমিটার, এবার তার বাম দিক কোন দিক? উপর দিক। এরপর সে গেছে হচ্ছে আবার বাম দিকে 2 কিলোমিটার, এবার তার বাম দিকটা কোন দিক? এদিকে। এখন সে কত দূরে আছে যাত্রাস্থান থেকে? এটা ওই 3ই আসবে। মানে আপনি যেদিকেই ধরেন না কেন 3 আসবে। এইসব অঙ্ক দেখলে হচ্ছে মানুষ একটু কনফিউজ হয়ে যায় যে রহিম সোজা 2 কিলোমিটার যে গেছে, মানে সোজা কোন দিকে গেছে? দিক বলে নাই কেন? দিক বলে নাই তাতে আপনার কোনো সমস্যা নেই, আপনি যে কোনো দিকে সোজা তাকে হাঁটাই দিবেন, তারপর ডান বাম করতে গেলে দেখবেন অঙ্কের উত্তর একই চলে আসে। বিষয়টা হলো এরকম। আজকে আমার গলাটা ভাঙা, কথা বলতেও কষ্ট হচ্ছে, আপনাদের শুনতেও মনে হয় ভালো লাগবে না। তো যাই হোক, উম আরেকটা ম্যাথ দেখাবো দিকের। এটা একটা 38তম বিসিএস এর আসা ম্যাথ, এটা দেখাই। আসলে বিসিএস এ যে ম্যাথ গুলো আসে ওগুলা খুব ইজি আসে, তো একটু কঠিন কঠিন ম্যাথ আসলে আসে না, সে কারণে এখানে উদাহরণও থাকে না, আপনাদেরকে ওইভাবে আসলে দেখানো যায় না। তবে দিকের অঙ্ক আর এর থেকে কতই কঠিন হবে, দিক তো সহজ একটা জিনিস। 38তম বিসিএস আসছে হচ্ছে একজন লোক একটা নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে। 12 কিলোমিটার উত্তর দিকে গেছে প্রথমে। উত্তর দিকে গেছে হচ্ছে 12 কিলোমিটার, ঠিক আছে। আহ তারপর হচ্ছে সেখান থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে গেছে, ঠিক আছে। সরি, আমি এটা দক্ষিণে আঁকালাম কেন? ভুল হয়েছে।
প্রথমে সে তো উত্তর দিকে গেছে, উত্তর দিকে মানে উপর দিকে গেছে 12 কিলোমিটার। তারপর সে সেখান থেকে গেছে হচ্ছে 5 কিলোমিটার পূর্ব দিকে। পূর্ব দিক কোন দিক? এদিক। সেখান থেকে আবার সে গেছে হচ্ছে, ও না, এইটুকুই বলছে যে প্রথমে সে 12 কিলোমিটার উত্তরে গেছে, তারপর সেখান থেকে 5 কিলোমিটার পূর্বে গেছে, এবং সে যাত্রা শেষে প্রথম স্থান থেকে কত দূরে থাকবে। এখান থেকে সে যাত্রা শুরু করছিল, এটা তার প্রথম স্থান, এখন সে কত দূরে থাকবে। এটা আরো ইজি একটা অঙ্ক, আমি ভাবছিলাম এটা একটু কঠিন হবে। এটা তো সরাসরি দেখা যাচ্ছে পিথাগোরাস, এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে, কারণ সে ব্যাটা তো সোজাই হাঁটতেছিল। আপনারা সবসময় এটা নিয়ে কনফিউজ থাকবেন না যে এখানে 90 ডিগ্রি আসলে হয় কিনা, ডেফিনেটলি হয়। একটা লোক যদি সোজা এরকম হাঁটা শুরু করে 90 ডিগ্রি কোণেই হাঁটে, লোকটা তো আর বাঁকা বাঁকা যাচ্ছে না, এরকম তো বলে নাই। তো যাই হোক, এখান থেকে তাহলে আমরা পিথাগোরাস পাই, এটা অতিভুজ, এটা হচ্ছে তার বাকি দুই বাহু। 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার ইকুয়ালস টু এই বাহুর স্কোয়ার হবে। এটা আপনারা জানবেন। এটা যদি আমি এ বি ধরি, মানে এটা এ, এটা বি ধরি, তাহলে এ বি স্কোয়ার ইকুয়ালস টু 12 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার। এটা মুখে মুখেই করা যায়। 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার 25, আর এই এ বি এর স্কোয়ার উঠে গেলে রুট হবে। এটা মিলে হয় 169 মনে হয়। তাই হওয়ার কথা। এগুলো সব করতে করতে আস্তে আস্তে আপনাদেরও মুখস্থ হয়ে যাবে, তারপর এটা লাস্ট পর্যন্ত আসবে হচ্ছে গিয়ে আপনার 13 অ্যান্সার সম্ভবত। আচ্ছা, যাই হোক, এই ধরনের ম্যাথ আসে, এটাও বেশ সহজই ছিল, অঙ্কটা কঠিন না। আর কি ম্যাথ আপনাদেরকে এখান থেকে দেখাই, মোটামুটি এই ধরনের অঙ্কই আসলে আসে, খুব বেশি কঠিন কিছু আসলে আপনাদেরকে তখন আমি বলতে পারতাম। দিক নির্ণয়ের অঙ্কের পাশাপাশি আজকে আমরা কিছু ঘড়ির অঙ্কের প্রবলেম দেখবো। ঘড়ির ম্যাথ গুলা, ঘড়ি দিয়ে অঙ্ক আসে, এটা আপনারা যারা বিসিএস এর দিচ্ছেন বা কোয়েশ্চেন দিচ্ছেন আপনাদের জানার কথা। ঘড়ি দিয়ে অনেকগুলো প্রশ্ন আসে, সেই সেই অনুযায়ী আমরা হচ্ছে ঘড়ির ম্যাথ গুলা দেখবো। যেমন মনে করেন এই একটা ঘড়ি, এই ঘড়িটার এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে গিয়ে আপনার 3, যেরকম নর্মালি ঘড়ি হয় সেটাই দেখাচ্ছি। এখানে 6, আর এখানে হচ্ছে আপনার 9। দেখেন এটাকে যদি আমি 4 ভাগে বিভক্ত করি, তাহলে 90 ডিগ্রি করে করে তৈরি হচ্ছে। তার মানে 9টা থেকে 12টা, 3 ঘন্টার মধ্যে অ্যাঙ্গেলের পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি। এইটুকু মনে রাখলেই তো আপনি বাকিটা পারবেন। 3 ঘন্টার মধ্যে অ্যাঙ্গেলের পার্থক্য হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 1 ঘন্টার মধ্যে পার্থক্য কত? এখানে তো 9, 10, 11, 12। তাহলে যখন 9টা, এই যে 10, 9 আর 10-এর মধ্যে যদি কোনো ঘড়ির কাঁটা থাকে, মিনিট বা ঘন্টার কাঁটা, তখন তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90-রে 3 দিয়ে ভাগ দিবেন, 30 আসবে। মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন আসে যে একটা দেয়াল ঘড়িতে যখন 9টা বাজে তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে, এটা আপনি বলেন। 9টা বাজে মানে এই দিকে আছে ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা আছে 12-র দিকে। তাইলে ঘন্টার কাঁটাটা যদি পশ্চিম দিকে থাকে, অবশ্যই ঘন্টার কাঁটা পশ্চিম দিকে আছে, আর তাইলে মিনিটের কাঁটা কোন দিকে আছে? উত্তর দিকে আছে। এটা কিন্তু মানে এইভাবে করে চিন্তা করাটা খুব ইজি, যেহেতু আমরা দিকটা এখন জানি। আর অ্যাঙ্গেল দিয়ে যদি আসে যে যখন 9টা বাজে তখন মিনিট আর ঘন্টার কাটার মধ্যে কোণ কত বা অ্যাঙ্গেল কত, তাহলে সেটা আমরা 90 ডিগ্রি বলবো। এবার যদি মনে করেন যে বলে যে যখন হচ্ছে 3:30টা বাজে তখন কত অ্যাঙ্গেল, মনে করেন এদিকে আছে হচ্ছে আমার ঘন্টার কাটা, ঘন্টার কাটা 3:30টা বাজলে তো 3-এ থাকবে না, আর একটু এই পাশে থাকবে, 3 আর 4-এর মাঝামাঝি থাকবে ঘন্টার কাটা যখন 3:30টা বাজে, আর মিনিটের কাটা থাকবে হচ্ছে এদিকে। এবার অ্যাঙ্গেলটা কত সেটা আমরা বের করতে পারি কিনা? অবশ্যই পারি। 3 আর 6-এর মধ্যে যদি থাকতো তাহলে আমার অ্যাঙ্গেল হইতো হচ্ছে 90, ঠিক তো? এবার 3:30টা বাজে, মিনিটের কাঁটা 6-এর দিকে ঠিকই আছে, কিন্তু ঘন্টার কাঁটা কি 3-এ আছে? না, ঘন্টার কাঁটা কোথায় আছে? 3 আর 4-এর মাঝামাঝি আছে। বুঝতে পারছেন? 3 আর 4-এর মাঝামাঝি। তাহলে আমরা বলছিলাম এক এক ঘন্টার জন্য ভাগে আমাদের কত করে অ্যাঙ্গেল পড়ে? 30। তাহলে এখানে 6, 5, 4, 30, 30, 60 তো আছে, তার সাথে আরো যোগ হবে 15। ঠিক আছে, টোটাল আমরা 30 ডিগ্রি আর নিতে পারলাম না কেন? কারণ 3-এর দিকে তো আমার ঘন্টার কাঁটা নাই, আছে 3 আর 4-এর মাঝামাঝি, তাহলে অর্ধেক নিতে হবে, 15 ডিগ্রি। এবার এটা যোগ করলে যা আসবে তাই। সেটা হচ্ছে আমার ঘড়ির কাঁটা যখন 3:30টা বাজে তখন কত ডিগ্রি কোণে আমার হচ্ছে মিনিট আর ঘন্টার কাঁটাটা থাকে। সেটা আপনারা এখানে একটা সুন্দর ঘড়ি আঁকালেও দেখতে পারবেন। আমি একদম ক্লিয়ারলি দেখাই দিচ্ছি। মনে করেন এখানে 6, তাহলে মিনিটের কাঁটা আমার 3:30টা যখন বাজবে মিনিটের কাঁটা এখানে থাকবে, আর ঘন্টার কাঁটাটা থাকবে 3 আর 4-এর মাঝখানে। 3:30টা বাজলে তাই তো থাকার কথা।
অনেকেই এই মাঝখানে একটু হিসাব না করে 3 আর 6-এর মধ্যে যতটুকু অ্যাঙ্গেল ওটা দিয়ে দেয়। কেন ভাই? এটা তো খুবই মানে এটা আপনার কমন সেন্সেই আসা উচিত যে 3:30 যখন বাজে তখন ঘন্টার কাঁটা কই থাকে সেটা তো আমি আগে চিন্তা করব। ঘন্টার কাঁটা থাকবে 3 আর 4-এর একদম মাঝামাঝিতে। তা 3 আর 4 1 ঘন্টার জন্য আমাদের অ্যাঙ্গেলের পার্থক্য হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আধা ঘন্টার জন্য অ্যাঙ্গেলের পার্থক্য ওই যে মাঝামাঝি যখন থাকবে তখন আমার 15 ডিগ্রি হবে। বাকি 4 থেকে 5 এটুকু হচ্ছে 30 ডিগ্রি, আর 5 থেকে 6 এটুকু হচ্ছে 30 ডিগ্রি। এভাবে আপনারা হিসাব করবেন। আমি যেরকম বলে দিলাম যে মনে করেন 1 ঘন্টা বা 60 মিনিটের জন্য আমার যদি 30 ডিগ্রির পার্থক্য হয়, তাহলে 1 মিনিটের জন্য কত? 1 মিনিটের জন্য অ্যাঙ্গেলের পার্থক্য কত সেটাও তো আমি বের করতে পারবো। কাজে প্রতি মিনিট দিয়ে আমার হিসাব করাটা এখান থেকে কঠিন কিছু না। আপনার হচ্ছে কিছু অঙ্ক এখান থেকে প্র্যাকটিস করলে আপনাদের জন্য ইজি হবে, সেটা দেখে নেবেন আর কি। অঙ্ক যত এখান থেকে প্র্যাকটিস করবেন তত আপনাদের প্রবলেমও বেশি পাবেন, আবার হচ্ছে প্র্যাকটিসটাও বেশি হবে, ভালো পারবেন আর কি পরীক্ষায়। আচ্ছা, ঘড়ির কিছু আরো কিছু প্রবলেম আছে, সেটা আমি আপনাদেরকে একটু বলি। ঘড়ির ঘড়ি নিয়ে সবসময় ম্যাথ আসে আপনাদের, বিভিন্ন বিসিএস এও আসে, আবার অন্যান্য পরীক্ষা যদি দেন কেউ সেটা দেখবেন সেখানেও আসে। তো ঘড়িতে প্রশ্নগুলো এরকম থাকে সাধারণত। এই যে অ্যাঙ্গেল দেখালাম একটা, সেটা তো থাকে। আরেকটা কোয়েশ্চেন খুব আসে ঘড়িতে, সেটা সেটা হচ্ছে আপনার এই যে মনে করেন এই ঘড়িটার মধ্যে কোনো নাম্বার দেয়া নাই, হ্যাঁ। ওই যে থাকে না অনেকগুলো ঘড়ি এরকম জাস্ট আইডেন্টিফাই করা, মনে করেন এখানে কিছু একটা, এখানে কিছু একটা, এখানে কিছু একটা। আপনি মনে করেন যে এই ঘড়িটাতে নাম্বার দেয়া নেই, তাহলে আমি যদি আয়নায় এই ঘড়িটা দেখি, রিয়েল টাইম তো দেখতে পারবো না, নাকি পারবো? বিষয়টা বুঝতে পারছেন? মনে করেন এই ঘড়িটাকে আমি যদি এরকম বেজে আছে, এখানে হচ্ছে আপনার 8টা, ঘন্টার কাঁটা আছে 8-এ, আর মিনিটের কাঁটা আছে হচ্ছে আপনার মনে করেন কততে, এই 2-এর এদিকে, মানে 10 বাজে, 8টা 10 বাজে। এই ঘড়িটাতে 8টা 10 বাজে, এটাকে যদি আমি আয়নায় দেখি তাহলে কি দেখবো বলেন তো? আয়নায় দেখলেও কি এটা 8টা 10 মনে হবে? একটু চিন্তা করে বলেন তো। না, আয়নায় দেখলে এটা 8টা 10 মনে হবে না। আয়নায় দেখলে জিনিসটা উল্টা যাবে, কিরকম দেখেন। আয়নায় দেখলে মিনিটের কাঁটাটা এই পাশে না এই পাশে চলে আসবে, মানে আয়নায় তো সবকিছু উল্টায় যায়, সাইড চেঞ্জ হয়ে যায় না, এদিকে চলে আসবে। তার মানে কোনো কিছু বাঁচতে 10 মিনিট বাকি, এটা বোঝাচ্ছে। আর ঘন্টার কাঁটা কোথায় ছিল 8-এর দিকে, সেটা চলে আসবে এই পাশে, এই পাশে চলে আসবে, ঠিক আছে। এখানে 8 থাকলে এখানে কি আছে, 4 না? আর এটা 8টা 10 মানে কি 8 থেকে একটু উপরে উঠে গেছে না? তাহলে সাইড চেঞ্জ হলে এটা কি হবে, 4 থেকে একটু উপরে উঠে যাবে। এটা খুব সূক্ষ্মভাবে চিন্তা করলে আপনারাও বুঝতে পারবেন। এখানে যদি 4 থাকে তাহলে আমি আগে পেয়েছিলাম 8টা 10, সাইড চেঞ্জ হয়ে গেলে হবে 4টা বাজতে 10 মিনিট বাকি, মানে 3টা 50। বুঝতে পারছেন? এগুলো আমি আপনাদেরকে যথেষ্ট ইজি ভাবে বলার চেষ্টা করতেছি, তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, না বুঝেন, আপনাদেরকে আমি কমেন্ট করতে বলছিলাম। আমাদের ক্লাসরুমে আপনারা পোস্টও করতে পারেন চাইলে। আর আমি তো সবসময় ইয়াতে কি বলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলোতে অ্যাভেলেবেল থাকি, আপনারা যে কোনো প্রবলেম আমাকে লিখলে আমি আপনাদেরকে সলিউশনটা দেওয়ার চেষ্টা করতাম আর কি। এটা একটু কঠিন দেখালাম, একটা সোজা ম্যাথও আসে অনেক সময় এরকম, দেখেন। এই যে মনে করেন এখানে যদি কয়টা দেখাবো, উম এই এই এই। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ওকে। তাহলে এটা 12, এটা 1, এটা 2, এটা 3। এবার মনে করেন এই মাঝামাঝি কোনো একটা ঘন্টার কাঁটা আছে, আর মিনিটের কাঁটা আছে এখানে। মিনিটের কাঁটা এখানে থাকা মানে ঘন্টার কাঁটা তো মাঝামাঝিই থাকবে, কোনো এক্সাক্ট জায়গাতে থাকতে পারবে না। তো এটা আছে কোথায়? মনে করেন 1 আর 2-এর মাঝামাঝি আছে। তার মানে কি এটা আমার নর্মালি এই ঘড়িতে বাজে কয়টা? এই ঘড়িতে বাজে হচ্ছে 1টা 30। এটা সোজা এটার থেকে তুলনামূলক। তো 1টা 30 বাজে, এটা যদি আমি সাইড চেঞ্জ করে দিই, 30টা তো 30-এর জায়গায় থাকবে। এটা কই যাবে, এই পাশে, এই এই। তাহলে এই মাঝামাঝি আসবে, তখন কয়টা বাজবে বলেন? এটা যদি আমি আয়নায় দেখি তাহলে 1টা 30 আর দেখবো, দেখবো না। সাইড চেঞ্জ হয়ে এই পাশে চলে আসবে, 30টা তো 30-এর জায়গায় থাকবে। তো এখানে আমার 9টা 10টা 11টা, 10 আর 11-এর মাঝামাঝি আছে, তাহলে বাজবে কয়টা, 10:30টা। এটা কি বুঝি নাকি বুঝি না?
এইভাবেই জিনিসগুলা দেখে একটু বাস্তবতার সাথে মিলাই চিন্তা করবে যে ঘড়ির প্রবলেম গুলো আসলে কঠিন কিছুই না, কিন্তু আমার আমার হচ্ছে টাইমটা যাতে মানে এই আমার রিয়েল টাইমে কয়টা বাজে সেটা আমি আয়নায় দেখবো যখন, তখন জাস্ট সাইডটা চেঞ্জ করে দিব ঘড়ির। এটা আপনি যদি খাতায় আঁকায় করতে পারেন ভালো, খাতায় না আঁকায় পারলে আপনি একটু চোখটা বন্ধ করে ঘড়ি চিন্তা করবেন মনে মনে যে আমার বাসার যে ঘড়ি এটা কেমন দেখতে, ওইটার কাঁটাটা যদি আমি উল্টাই দিই এই পাশে এসে কোন ঘরের মধ্যে সেটা পড়ে। এটা বাইর করা খুবই খুবই সহজ আমার আমার কাছে যতটুকু মনে হয়। ওকে, আমরা আরেকটা দেখবো। আরেকটা দেখবো, আরেকটা সোজা নিয়ম আপনাদেরকে বলবো। এই যে একটা ঘড়ি মনে করেন, উম, এইটা এইটা একটা, আচ্ছা এর মাঝখানে কয়টা আছে? মিনিট আছে, এই একটা এই একটা, আর এই পাশে একটা দুটা, একটা দুটো। এখন দেখেন আমার মনে করেন আমি মিনিটের কাঁটাটা কই দিব, এই মাঝখানে দিলাম। সরি মিনিট না, ঘন্টার কাঁটাটার এই মাঝখানে দিলাম। আহ, আর এখানে এখানে এই একদম এই বরাবর দিলাম মিনিটের কাঁটা এটা। মিনিটের কাটা এখানে থাকা মানে কি, মনে করেন এটা 6 7 8, আটের ঘরে মিনিটের কাটা মানে 40। আর এখানে হচ্ছে আপনার কত, এটা 3 যদি হয় তাহলে এটা 4, 4 আর 5-এর মাঝখানে, তার মানে 4টা 40। 4টা 40 বাজে। এটা যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে কোন ঘরে পড়ে? তাহলে কোন ঘরে পড়ে বলেন তো? এখন আমি সাইডটা চেঞ্জ করে দিব। সাইড চেঞ্জ করে দিলে আমার এই যে এটা 8-এর ঘরে আছে, এটা কোন ঘরে চলে যাবে? 4-এর ঘরে, তাই তো? 3 4, এই 4-এর ঘরে আমার মিনিটের কাটা চলে আসবে সাইড চেঞ্জ করে দিলে। আর এইটা নিয়ে আমরা একটু কনফিউজ হতে পারি যে এইটা যে মাঝখানে আছে এটা আমার ওই পাশে যে কোথায় যাবে। দেখেন 3-এর পরে 4, 4-এর পরে 5, 4 আর 5-এর মাঝামাঝি আছে, তাহলে এই পাশে এসে সে যাবে কোথায়? 6-এর পরে 7, 7-এর পরে 8, 7 আর 8-এর মাঝামাঝি এসে পড়বে সেটা। তাহলে 7 আর 8-এর মাঝামাঝি আমার এই জিনিসটা ঘন্টার কাটা পড়ে। আর মিনিটের কাটা এখানে ছিল 8-এ, এই পাশে এসে হয়ে যাবে 4-এ। তাহলে এখন কয়টা বাজে বলেন? 7টা 20। এটা আমি ঘড়ির ছবি দিয়ে আঁকায়ও বুঝতে পারি, আমার ছবি যদি অনেক বেশি ভালো হয়নি, আপনারা সুন্দর করে ছবি আঁকাতে পারেন। তো আমি ছবি আঁকায়ও বুঝতে পারি। আবার আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আরো ইজি বলতে পারেন। মনে করেন আহ আমাদের হচ্ছে ঘড়িতে একবার আমার এই যে এই এখান থেকে যদি টোটাল আমি ঘুরে আসি কয় ঘন্টা পাবো? 12 ঘন্টা না? তো 12 ঘন্টা থেকে আমি এই সময়টা বাদ দিলেও এই সময়টা পেয়ে যাব, সেটা আমরা বিয়োগ করেও বের করতে পারি। মনে করেন 12 থেকে আমি 4টা 40 বাদ দিলে কত থাকে? 7টা 20ই থাকে। আপনি একটু জাস্ট হিসাব করে দেখেন। 4 আছে কত হলে 12 হয়? 8 হইলে তো তার মধ্যে থেকে আবার 40 মিনিট বাদ যাবে। 40 মিনিট বাদ গেলে মানে 8 ঘন্টা থেকে 40 মিনিট বাদ গেলে 7 ঘন্টা 20 মিনিটই তো হয়, মানে 7টা 20ই বাজে আলটিমেটলি। এটা বলার চেষ্টা করছি। দেখেন এটাও আপনারা বুঝতে ইজি, মানে 12 থেকে জাস্ট এটাকে বাদ দিবেন। 4 যদি বাদ যায় 12 থেকে, 8 ঘন্টা থাকে, আরো 40 মিনিট বাদ যায়, তাহলে এই 8 ঘন্টা থেকে আরো 40 মিনিট বাদ দিলে আমার কত থাকে? 7টা 20ই থাকে। এটা ছবি আঁকলেও যেরকম বোঝা যায়, এভাবে বিয়োগ করলেও বোঝা যায়। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ঘড়ির প্রবলেম গুলো এরকম থাকে। আর আপনাদেরকে যেটা দেখাইছি আজকে দিকের প্রবলেম, দিক এবং ঘড়ি এই দুইটার থেকে মাস্ট কোয়েশ্চেন পাবেন। কাজে এই জায়গাটা কখনোই মানে বাদ দেওয়ারও কিছু নাই, আবার ভয় পাওয়ারও কিছু নাই। আপনাদের যে কারো যে কোনো সমস্যা এই ক্লাসটা দেখার পর একটু আমাকে জানাবেন যে আপু এই প্রবলেম হয়েছে বা আমি এটা বুঝি না ইত্যাদি ইত্যাদি, যেহেতু আমি রেকর্ডেড ক্লাস দিচ্ছি। যদিও আমরা যখন অ্যানাউন্সমেন্ট করে ক্লাস নেই আপনারা সবাই ক্লাসে জয়েন করেন না, এটা খুবই মানে আমার কাছে খুবই আফসোস লাগে যে আপনারা ক্লাসে সবাই অ্যাটেন্ড করেন না। তারপরে আমরা রেকর্ডেড ক্লাস যেহেতু আমি দিচ্ছি, আমার একটা লাইভ ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল। তো আপনারা ক্লাসটা দেখার পরে যদি এখান থেকে কোনো ধরনের সমস্যা বোধ করেন সেটা আমাকে একটা টেক্সট করলেই হবে, বা ক্লাসরুমে আপনারা চাইলে পোস্ট করতে পারেন, ওখানে আপনাদের মানে লেখার অপশন আছে, কমেন্টও করতে পারেন। আর এই ক্লাসগুলো সবই হচ্ছে আপনাদের মেন্টাল অ্যাবিলিটির একটা পোস্টের মধ্যে ক্লাসগুলো সব আপলোড দেওয়া থাকে প্রত্যেকটা ক্লাসেই তাই। ইংলিশ ম্যাথ মেন্টাল যে যেটাই করেন না কেন আগের ক্লাসগুলো দেখে ফেলবেন। ওখানে ক্লাস দেখার সময় আপনারা ইউটিউবে আমাদের আনলিস্টেড ভিডিও দেওয়া,
আনলিস্টেড করে ভিডিও দেয়া, ওখানে আপনারা কমেন্ট করবেন। কমেন্ট করবেন, সংক্ষেপে লিখে দিন। কমেন্ট করবেন যে আপনাদের কি প্রবলেম হচ্ছে বা কি বুঝতেছেন কি না। আমার হচ্ছে আমি আপনাদেরকে যতটুকু পারি ক্লাসগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আপনাদের ভাইয়া আসলে ওরকম আর সময় করে আসবে কিনা আমি জানি না। ঈদের সময় ও মনে হয় 3 দিন ছুটিতে আসছিল। ও তো মানে ট্রেনিং থেকে 3 দিনের জন্য ছুটিতে আসছে। ওখানে 3 দিনের মধ্যে আসলে অনেক ব্যস্ততা থাকে, প্লাস এবার আমাদের ফ্যামিলিতে একটু ক্রাইসিসও ছিল। ওর মা অসুস্থ ছিল, হসপিটালে ছিল ওই কয়দিন। আসলে আমাদের ক্লাস নেয়ার মতো ওই টাইমে মন মানসিকতাও ছিল না। এরপরে যখন আসবে আমি অবশ্যই চেষ্টা করব ক্লাস ওকে দিয়ে কয়েকটা রেকর্ডেড হলেও করায় রাখতে, বাট তারপরেও আমি চেষ্টা করতেছি যথাসম্ভব মানে টেনে দেয়ার। আপনাদের প্রবলেম গুলো আমাকে জানাবেন। আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আর এই যে টপিক গুলা পড়াচ্ছি মেন্টাল অ্যাবিলিটি, হচ্ছে আমরা সেই টপিক গুলাই শুধু কভার করতেছি যেগুলো থেকে মাস্ট কোয়েশ্চেন হবেই। মানে এই মার্কস গুলা যাতে আপনাদের কোনোভাবে মিস না যায়। অন্যান্য যা আসুক, অনেক সময় অনেক ট্রিকি কোয়েশ্চেন আসে, অনেক সময় অনেক উল্টাপাল্টা কোয়েশ্চেন আসে যেগুলো আসলে মানে দেয়ই হচ্ছে কনফিউজ করার জন্য। সেই সব আলাদা, বাট কমন যে ফ্যাক্ট গুলা, কমন যে গ্রাউন্ড গুলা, সেখান থেকে প্রশ্ন আসলে আপনারা যাতে মিস না করেন সেই জন্য ওই সিলেবাসটা আমরা হচ্ছে করতেছি। তো যাই হোক, আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, অবশ্যই জানাবেন ক্লাস নিয়ে যে কোনো ধরনের কোয়েরিজ বা ক্লাস নিয়ে যে কোনো ধরনের মতামত যদি আপনাদের থাকে। আল্লাহ হাফেজ।